সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। প্রিয় দর্শক, আজ 17 এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস। বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজনটিতে আমরা মিলিত হয়েছি এবং এই অনুষ্ঠানটি আয়োজন করেছে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ, আয়োজন সহযোগিতায় জেনফার বাংলাদেশ লিমিটেড। প্রিয় দর্শক, হিমোফিলিয়া একটি বিশেষ ধরনের রক্তরোগ। আজকে আমরা এই রক্তরোগটি সম্পর্কে জানব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দেশবরেণ্য দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার আমিন লুৎফুল কবির, তিনি অধ্যাপক বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির হেমাটোলজি বিভাগে এবং বাংলাদেশ হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের তিনি সম্মানিত সভাপতি। ডাক্তার লুৎফুল কবির স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আদনান হাসান মাসুদ, তিনি সহযোগী অধ্যাপক হেমাটোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক। ডাক্তার আদনান স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, হেমাটোলজির বা রক্তরোগের একটি বিশেষ ধরনের অসুখ হচ্ছে এই হিমোফিলিয়া, এবং হিমোফিলিয়া একটি অস্বাভাবিক রক্তক্ষরণজনিত রোগ। আমরা এই রোগটির সম্পর্কে আজকে জানবো আমাদের অতিথিদের কাছে। আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি অধ্যাপক ডাক্তার আমিন লুৎফুল কবির স্যারের কাছে। স্যার, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে এই হিমোফিলিয়া এটি আসলে কী ধরনের অসুখ? হিমোফিলিয়া অসুখটা বেসিক্যালি বংশগত। এটা বংশ পরম্পরায় এই রোগটা হয়। কিছু কিছু ক্ষেত্রে নতুনভাবেও হতে পারে, মিউটেশনভাবে। তবে হিমোফিলিয়া রোগের সাধারণত ছেলেরাই বেশি আক্রান্ত হয় এবং মেয়েরা এটা বাহক হিসাবে থাকে। ফিলিয়া ছাড়া আরও কিছু রক্ত রোগ আছে যেগুলো মেয়েদেরও হয়, যেরকম ভন উইলব্যান্ড ডিজিজ। এটা হিমোফিলিয়া না, কিন্তু অন্যান্য রোগ আছে, সেটা পুরুষ এবং মহিলা দুজনেই এই রোগে আক্রান্ত হতে পারে। অনেক ধন্যবাদ স্যার। ডক্টর আদনান হাসান মাসুদ, আপনার কাছে জানতে চাই যে এই হিমোফিলিয়াটা আসলে কেন হয়? আসলে আমার সভাপতি স্যার বলেছে এটি একটি বংশগত রক্তক্ষরণজনিত সমস্যা। আমাদের কোনো জায়গায় কেটে গেলে যখন রক্তক্ষরণ হয়, সেটি জমাট বাঁধার জন্য যেসব উপাদানগুলো প্রয়োজন হয়, সেই উপাদানগুলির কোনো একটি কমে যায় অথবা কোনো একটি উৎপাদন বন্ধ হয়ে যায়। এটি যে উপাদানগুলো তৈরি করার জন্য যে জেনেটিক প্রক্রিয়াটি আছে, সেই জেনেটিক প্রক্রিয়ায় সমস্যার কারণে এই উপাদানগুলি হয় বন্ধ হয়ে যায় অথবা উৎপাদন কমে যায়। এই মূল সমস্যার কারণেই আসলে এই হিমোফিলিয়া রোগটি আমাদের দেখা যায়। এই রোগে সাধারণত ছেলেরাই সাফারার হয় আর মেয়েরা সাধারণত কেরিয়ার হয়। তবে কিছু বিরল ক্ষেত্রে মেয়েরাও সাফারার হতে পারে, সেটি খুবই রেয়ার। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ডক্টর কবির স্যার, আমাদেরকে একটু আপনি বলেন যে এই যে হিমোফিলিয়া যে হয়, এটার লক্ষণগুলো কি এবং একজন সাধারণ মানুষ কীভাবে বুঝবে যে তার শিশুর হিমোফিলিয়া হয়েছে বা তাদের হিমোফিলিয়া হয়েছে? হিমোফিলিয়া এটার প্রকার হচ্ছে এটার তীব্রতা অনুযায়ী। যদি মাইল্ড হয়, এটা খুবই কম, শুধুমাত্র গাম ব্লিডিং অথবা মাউথ ব্লিডিং হতে পারে। আর যদি সিভিয়ার হয়, মানে প্রকট হয়, তখন দেখা যায় যে তার জন্ম থেকে তার বিভিন্ন জয়েন্ট বা আমরা যেটা বলি অস্থিসন্ধি, সেখানে রক্তক্ষরণ হতে পারে। সেটা হাঁটুতে হতে পারে, সেটাতে আমাদের এলবোতে হতে পারে, এই সমস্ত জায়গায় ব্লিডিং হতে পারে। অথবা কোনো ক্ষেত্রে বাচ্চাদের মুসলমানি করার সময় অথবা কোনো সার্জারি করার সময় অতিরিক্ত রক্তক্ষরণে, দাঁত তোলার সময় তখনও এটা বোঝা যেতে পারে আর কি। এটা শুধু হিমোফিলিয়ার জন্য। আর যদি আপনি হিমোফিলিয়া বাদে অন্য আরও তো রক্তক্ষরণ আছে, সেখানে দেখা যাবে যে বিশেষ করে মহিলাদের মাসিক শুরুতে অতিরিক্ত রক্তক্ষরণ, এটা অনেক সময় আমরা ডায়াগনোসিস করতে পারি না অথবা পরে ডায়াগনোসিস হয়, সেভাবেও প্রেজেন্ট করতে পারে। স্যার, হিমোফিলিয়াতে এটা তো যে আমাদের যে হাড়ের জোড়াগুলো তো আছে, সেখানে ব্লিডিং হয়, এরকম কি কোনো ব্লিডিং হতে পারে যেটার জন্য মানে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? হ্যাঁ, কোন জায়গায় ব্লিডিং হবে সেটার উপরে পেশেন্টের সিমটম, সাইন এবং সিভিয়ারিটি আমরা যদি বলি, তো সবচেয়ে মারাত্মক জায়গা হলো মস্তিষ্ক। মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয় তাহলে আমাদের, তারপরে হচ্ছে যদি লাংসে হয় অথবা ফুসফুসে রক্তক্ষরণ হয় অথবা কিডনিতে রক্তক্ষরণ হয়, এই সমস্ত জায়গায় রক্তক্ষরণকে আমরা মানে শরীরের ভেতরে যদি রক্তক্ষরণ হয়, সেগুলো রক্তক্ষরণ আমরা খুব মারাত্মকভাবে দেখি আর হতে পারে আর কি। ডক্টর আদনান স্যার, বাংলাদেশে হিমোফিলিয়া রোগীর সংখ্যা কেমন?
এটি হচ্ছে যে এখন আমাদের যে লেটেস্ট ওয়ার্ল্ড হিমোফিলিয়া ফেডারেশনে তাদের লেটেস্ট 2023 মানে 2023-এ তারা একটি আমাদের একটি পরিসংখ্যান দিয়েছে। সেই অনুযায়ী আমাদের বর্তমানে টোটাল হিমোফিলিয়ার সংখ্যা হচ্ছে গিয়ে 3227 মানে এইটা হচ্ছে যে তাদের একটা হিসাব, মানে তাদের একটা হিসাব আমাদের নিবন্ধিত যে রোগীগুলো আছে নিবন্ধিত সংখ্যার উপরই বলছি। আমাদের যে বাংলাদেশ হিমোফিলিয়া সোসাইটি আছে তাদের নিবন্ধিত রোগীর সংখ্যা টোটাল অ্যাবাউট 4000। এর মধ্যে যদি বলি যে টোটাল হিমোফিলিয়া তো সাবটাইপ আছে, তো সাবটাইপ মিলে টোটাল সংখ্যা এখন 3227। আর এর মধ্যে হিমোফিলিয়া এ আছে যেটা সংখ্যা বেশি, সেটা হচ্ছে 2692। আর হিমোফিলিয়া বি একটা আছে, সেটা হচ্ছে একটু কম, 499 জন। এছাড়া কিছু আননোন ডেফিসিয়েন্সির কারণে হয় আমাদের রক্তরোগ, সেটার সংখ্যা 36। এই পর্যন্ত আমাদের রেজিস্টার করা আছে এগুলো সোসাইটি এবং অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হিমোফিলিয়া ফেডারেশন 2023। কিন্তু আপনি কি মনে করেন যে এই যে নিবন্ধিত রোগী, এর বাইরেও আসলে অনেক রোগী আছে যারা কিনা আমাদের হয়তো আমাদের হিসাবেই আসে না? অবশ্যই অবশ্যই, এটা আমাদের একটা লিমিটেশন। এগুলো তো রেজিস্টার আমাদের দেশে, আমি মনে করি আমাদের অনেক আন্ডার ডায়াগনোসিস মনে হচ্ছে, যাদেরকে রোগটা চিহ্নিত করা যায়নি বা করার সুযোগ পায়নি। এরকম অনেক অনিবন্ধিত বা আনরেজিস্টার্ড অনেক হিমোফিলিয়া রোগী, বা এছাড়া হিমোফিলিয়া ছাড়া আরও অনেক রক্তরোগ আছে বিভিন্ন ডেফিসিয়েন্সি। এটা অনেক, এই সংখ্যা আরও অনেক বেশি হবে আসলে। আচ্ছা, জি হবে স্যার। বাংলাদেশে হিমোফিলিয়ার যে আপনি ডক্টর আদনান স্যার যেটা বললেন যে এ এবং বি, এটা যদি একটু পরিষ্কার করে বলতেন যে আসলে কারা হিমোফিলিয়া এ এবং কারা হিমোফিলিয়া বি? হিমোফিলিয়া এ হচ্ছে যাদের দুটো, আমাদের যে ফ্যাক্টরগুলো আছে সবচেয়ে কমন যে ফ্যাক্টর 8 নাম্বার ফ্যাক্টরটাকে আমরা বলি হিমোফিলিয়া এ, এবং যদি 9 নাম্বার ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয় তাহলে সবাই আমরা সেটা বলি হিমোফিলিয়া বি। আচ্ছা, এগুলোর মধ্যে কি কোনো সিভিয়ারিটির পার্থক্য আছে যে হিমোফিলিয়া এটা অনেক বেশি মারাত্মক? এরকম দুটো হিমোফিলিয়া একই ধরনের, কিন্তু আসলে মানে তা কতটুকু ঘাটতি আছে তার উপরে নির্ভর করে সিভিয়ারিটিটা। স্যার, ট্রিটমেন্টটা আপনারা কিভাবে করেন এই রোগের ক্ষেত্রে? ট্রিটমেন্ট মেইনলি হচ্ছে ফ্যাক্টর রিপ্লেসমেন্ট। যে ফ্যাক্টরটা ডেফিসিয়েন্সি থাকবে, যেটা কম থাকবে, সেটা নিয়মিতভাবে ফ্যাক্টরটা দেওয়া। প্রোফাইল্যাকটিক হলো আমাদের মেইন টার্গেট। প্রোফাইল্যাকটিক 4 থেকে 12 বছর এই বয়সগুলোতে প্রোফাইল্যাকটিক এখন সারা ওয়ার্ল্ডে রিকমেন্ডেশন বলতেছে যে এটা যত প্রোফাইল্যাকটিক দেওয়া যায় তখন। প্রোফাইল্যাকটিকটা বলতে কি এটা কি বিশেষ কোনো একটা ইনজেকশন? হ্যাঁ, বিশেষ একটা ফ্যাক্টর 8 হতে পারে অথবা ফ্যাক্টর 9 হতে পারে। এটা সপ্তাহে দুইটা অথবা মানে নিয়মিত ব্যবধানে দিলে তাহলে একটা মানুষ সুস্থ জীবনযাপন করতে পারে। কিন্তু আমাদের দেশে তো স্যার মানে সাধারণত মানুষ অন ডিমান্ড দিয়ে থাকে, যে দেখা গেল যে তার রক্তক্ষরণ হচ্ছে তখন সে আসে, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব ইম্পর্টেন্ট যে অন ডিমান্ডে যদি আমরা দেই, অন ডিমান্ডে দিলে আমাদের কিন্তু আমাদের রিসোর্স, আমাদের যে পেশেন্টের যে ক্ষতিগুলো হয়, যে জয়েন্ট ডিফর্মিটি, তারপরে অন্যান্য মাসল ব্লিডিং, যে পরিমাণ ড্যামেজ হয় এবং যে পরিমাণে আমাদের হেলথ বাজেটে যে খরচগুলো হয় যে ওই পেশেন্টকে ট্রিটমেন্ট করতে, সেক্ষেত্রে প্রোফাইল্যাকটিক দেওয়া সহজ এবং তাদের কোয়ালিটি অফ লাইফ সমস্ত কিছু মিলে যে আমাদের প্রোফাইল্যাকটিকের দিকে আমাদের অন ডিমান্ড আসলে ট্রিটমেন্টে হতে পারে না। এটা হতে পারে না, ইটস এ ভেরি সিরিয়াস, আমরা ড্যামেজ করে দিচ্ছি তাকে জয়েন্ট। মানে এটা আমাদের জন্য একটা ট্র্যাজেডি আসলে। আমরা সত্যিকার অর্থে যেটা করা উচিত ছিল যে আমাদের পেশেন্টরা নিয়মিত ফ্যাক্টরটা নেবে, কিন্তু এটা আসলে ফ্যাক্টরগুলো নিশ্চয়ই অনেক দাম স্যার। মানে ফ্যাক্টরগুলো অবশ্যই দামি, মানে এটা আমাদের যদি আমরা বলি ইউনিট প্রাইস যদি আমরা দেখি, যেটা প্লাজমা ডিরাইভড সেটা 30 থেকে 35 টাকা। এটা অন্যান্য আমরা যদি পাশের দেশ থেকেও চিন্তা করি, এটা কিন্তু প্রায় ডাবল না হলেও কাছাকাছি। তো এই ইউনিট প্রাইসটা আমরা গভর্নমেন্টের উদ্যোগে অথবা ওয়ার্ল্ড ফেডারেশন হিমোফিলিয়ার উদ্যোগে এইভাবে এখন সাবসিডি দিয়ে কমানো সম্ভব। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এখন যেটা চেষ্টা করা হচ্ছে, ওয়ার্ল্ড ফেডারেশন হিমোফিলিয়া EML বলতেছে, এসেনশিয়াল মেডিসিন লিস্ট, ওয়ার্ল্ড WHO-কে ওরা রিকমেন্ডেশন করতেছে অথবা স্টেটমেন্ট দিয়েছে যে যাতে এরা এমার্জেন্সি ড্রাগ হিসাবে লিস্ট হিসাবে ইনকর্পোরেট করে। সেক্ষেত্রে আমাদের প্রাইস হয়তো অনেক কমে যাবে। আমরা চেষ্টা করব যে গভর্নমেন্ট এইটার উদ্যোগটা নেয় যাতে এই প্রাইসটা সহজলভ্য হয়, যাতে সহনশীল মাত্রায় আসে এবং রোগীর নিয়মিতভাবে ফ্যাক্টরগুলো নিতে পারে। স্যার, এখানে আপনি যে কথাটা বললেন, একটা কথা উঠে এসছে, সেটা হচ্ছে যে তাদের জয়েন্টে কিছু ডিফর্মিটি হয়, মানে হচ্ছে যে কিছু স্থায়ী ক্ষতি হয় জয়েন্টে। এটা তো একটা জটিলতা এই রোগের ক্ষেত্রে,
কমপ্লিকেশন। সেই ক্ষেত্রে আসলে কি করণীয় আছে? মানে আমরা ফিজিক্যাল মেডিসিনেরও নিশ্চয়ই এখানে একটা রোল আছে, বা মাল্টিডিসিপ্লিনে একটা। আপনি ঠিকই বলছেন, এটা বেসিক্যালি পুরো হিমোফিলিয়া বা এই ব্লিডিং কমিউনিটি বলতেছি, এটা একটা কম্প্রিহেন্সিভ টিম। হ্যাঁ, এটার ব্যাপ্তি অনেক বড়। এটা যে হেলথ কেয়ার প্রোভাইডার থেকে শুরু করে নার্সিং, ফিজিক্যাল মেডিসিন, ফিজিওথেরাপিস্ট, কমিউনিটি নার্সেস, সবাই এটার সাথে ইনভলভমেন্ট। যদি জয়েন্ট ড্যামেজ হয়েই যায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফিজিক্যাল মেডিসিনের অ্যাপ্রোচ খুব ইম্পর্টেন্ট। সেখানে আমাদের জয়েন্ট ফিজিওথেরাপি রেগুলার বেসিসে করা, তাকে এনকারেজ করা এবং একটা রিহ্যাবিলিটেশন করা, সুইমিং, এক্সারসাইজ, এই ধরনের বিভিন্ন ধরনের টুলস আছে যেগুলো দিয়ে জয়েন্ট ডিফর্মিটি, তারপরে মাসল উইকনেস হয়ে যায়, মাসলের পাওয়ার কমে যায়, সেক্ষেত্রে আমরা এগুলো গ্র্যাজুয়ালি আমরা করতে পারি। অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আমরা একটা বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আমরা কথা শুনছিলাম আমাদের বিশেষজ্ঞ অতিথির। আমরা আরও আলোচনা করব এই বিষয়টি নিয়ে। আমরা একটু ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। আজকে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আমরা একটি বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে মিলিত হয়েছি। আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ অতিথি অধ্যাপক ডাক্তার আমিন লুৎফুল কবির, এবং আমাদের সাথে আছেন ডাক্তার আদনান হাসান মাসুদ, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আয়োজন করেছে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং সহযোগিতায় জেনফার বাংলাদেশ লিমিটেড। আজকে আমরা কথা বলছিলাম, যেহেতু আজকে বিশ্ব হিমোফিলিয়া দিবস, হিমোফিলিয়া নিয়েই, এবং অত্যন্ত মূল্যবান কিছু কথা আমরা শুনেছি আমাদের দুই অতিথির কাছে। আমি যাচ্ছি ডক্টর আদনান হাসান মাসুদের কাছে। আপনি হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক, এবং এই বিশেষ দিবসটি হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে থাকে। এবছরও নিশ্চয়ই আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ আছে এই বিশেষ দিনটি নিয়ে। আপনারা কি কি কার্যক্রম হাতে নিয়েছেন? ধন্যবাদ ডক্টর গুলজার। আসলে হেমাটোলজি বাংলাদেশ হিমোফিলিয়া পেশেন্টের কাছে তাদের চিকিৎসার ব্যাপারে, তাদের ম্যানেজমেন্টের ব্যাপারে আমি মনে করি দায়বদ্ধ। তো 17 এপ্রিল হিমোফিলিয়া ডে, এই ডেটিকে আমরা গুরুত্ব দিই। হিমোফিলিয়া পেশেন্ট এবং তাদের পেশেন্টের সঙ্গে যারা কেয়ার গিভার, তাদের সঙ্গে আমরা আছি, তাদের সমস্ত দুঃখ কষ্ট আমরা শেয়ার করতে চাই। সেই জন্য আমরা এবার যে 17 এপ্রিল আজকে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডেতে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি হেমাটোলজি বাংলাদেশের পক্ষ থেকে। তো আমরা হেমাটোলজি বাংলাদেশ সকাল 8টায় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির বটতলা থেকে একটি র্যালি করেছি। যে র্যালিতে আমাদের পার্টিসিপেন্ট ছিল আমাদের সম্মানিত হিমাটোলজিবৃন্দ, আমাদের রেসিডেন্টবৃন্দ, আমাদের হিমোফিলিয়া সোসাইটির প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক মহোদয়, এবং আমাদের হিমোফিলিয়া ডে যাদের জন্য করা, যাদেরকে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি এই ডেতে, সেই হিমোফিলিয়া পেশেন্ট এবং তাদের কেয়ার গিভার, অর্থাৎ তাদের যারা গার্জিয়ান, তারা সহ আমরা একটি র্যালি করেছি। এই র্যালিতে আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের মাননীয় ভিসি অধ্যাপক শাহিনুর আলম স্যার, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সহ আমাদের মেডিকেল ইউনিভার্সিটি অন্যান্য প্রশাসনের অতিথিবৃন্দ। এরপরে আমরা যেটা করেছি, সকাল 10:30টায় ঢাকা ক্লাবে একটি রাউন্ড টেবিল বৈঠক করেছি। সেখানে আমাদের শুধু আমন্ত্রিত অতিথি ছিলেন, এর মধ্যে আমাদের সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা ছিলেন, আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ ছিলেন, আমাদের হিমাটোলজি সোসাইটির প্রেসিডেন্ট সহ আমি ছিলাম, হিমোফিলিয়া সোসাইটির প্রেসিডেন্ট সেক্রেটারি। এবং এরপরে আমরা ঢাকা ক্লাবে একটি সায়েন্টিফিক সেমিনার অ্যারেঞ্জ করেছি হিমোফিলিয়ার কিছু রোগ নিয়ে, তাদের সমস্যা নিয়ে কিছু সায়েন্টিফিক সেমিনার করেছি। এই ছিল আমাদের এবারের হিমোফিলিয়া ডে এর আমাদের আয়োজনগুলো। অনেক ধন্যবাদ ডক্টর আদনান স্যার। ডক্টর কবির স্যার, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে হিমোফিলিয়া, নিশ্চয়ই আমাদের চিকিৎসা বিজ্ঞান তো আসলে বসে নেই। এই যে একটা দুরারোগ্য ব্যাধি, যেখানে সারা জীবন তাদেরকে দামি দামি সব ইনজেকশন নিয়ে যেতে হয়, কিন্তু এটাকে কি আমরা কোনোভাবে প্রতিরোধ করতে পারি কিনা, তার কি কোনো ব্যবস্থা আছে কিনা? আপনি ঠিকই বলেছেন। আসলে অন্যান্য যেরকম বংশগত রোগ, যেরকম আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে জানি, এটা প্রতিরোধের একটা জায়গা আছে। আমরা স্ক্রিনিং করতে পারি, কাউন্সেলিং করতে পারি, প্রতিরোধের একটা সুযোগ আছে। কিন্তু হিমোফিলিয়াতে এটা নাই। আচ্ছা, হিমোফিলিয়া স্পোরাডিক, এটা আপনি স্ক্রিনিং করে করতে পারবেন আর প্রতিরোধ করতে পারবেন না। কিন্তু আপনি কখন প্রতিরোধ করতে পারবেন? মনে করেন যে ওই ফ্যামিলি এফেক্ট করছে, যে ফ্যামিলিটা এফেক্ট করছে সেই ফ্যামিলিতে আপনি স্ক্রিনিং করে ওদের জেনেটিক কাউন্সেলিং আপনি করতে পারবেন।
যে বাচ্চাটা এফেক্ট করেছে তার মায়ের স্ক্রিনিং করে, অথবা তার ভবিষ্যৎ যে সন্তানরা আসতে পারে, অথবা সেই ফ্যামিলিতে সেই মেয়ে বাচ্চাটার স্ক্রিনিং করতে পারেন যে ফ্যাক্টরটা কত, আমি বুঝতে পারবেন সে ক্যারিয়ার কিনা। তখন তাকে আপনি কাউন্সিলিং করে তার জেনেটিক এইটা বলতে পারবেন। সেটা আপনি করতে পারবেন যখন যদি হয়ে যায়, তাহলে আপনি প্রিন্যাটাল ডায়াগনোসিসের মাধ্যমে এটা প্রতিরোধ করতে পারবেন, মানে বাচ্চা জন্ম হওয়ার আগে। কিন্তু আপনি সমাজে ম্যাস স্ক্রিনিং করে এই রোগটা বা রক্তক্ষরণ জনিত যে অসুখগুলো, এগুলো আপনি প্রতিরোধ করতে পারবেন না। তার মানে হচ্ছে যে যেই পরিবারে আক্রান্ত আছে সেই পরিবারকে আমরা স্ক্রিনিং করে তাদেরকে আমরা কাউন্সেলিং করতে পারি, প্রিন্যাটাল কাউন্সেলিং, বা যেটাকে আমরা বলি বাচ্চার জন্মের আগে। আচ্ছা, এখন কি রিসেন্ট কোনো কি চিকিৎসা বেরিয়েছে কিনা যেটা নিয়মিত নিলে পরে তাদেরকে এত ফ্যাক্টর? হ্যাঁ, আমরা যদি এখন আমাদের যে ফ্যাক্টরগুলো দিচ্ছি তাদের হাফ লাইফ, মানে তাদের হাফ লাইফ খুবই কম, 8 ঘন্টা 12 ঘন্টা, ঠিক আছে, বা কোনোটা 24 আওয়ার্স। কিন্তু আমরা যদি মানে এটা হাফ লাইফটা বাড়িয়ে দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে 1 মাসে একটা ইনজেকশন নিতে হচ্ছে। আচ্ছা, এই কনসেপ্টটা থেকে কিছু কিছু মেডিসিন বাজারে চলে আসছে যেটা অনেক অনেক ব্যয়বহুল। আচ্ছা, মানে সেটা যদি নিয়মিত একটা মানুষকে দেওয়া হয়, মানে নিতে পারে, তার এক্সপেন্সটা বাংলাদেশি টাকা 30 থেকে 35 লাখ টাকা হবে বছরে। আচ্ছা, তো এটা কোয়াইট এক্সপেন্সিভ। আমরা এটাও সাবসিডারি হচ্ছে, আমরা ভবিষ্যতে আস্তে আস্তে এটার প্রাইসটা কমে আসবে, আমাদের কাছে সহজলভ্য হবে। কিন্তু এটা বাংলাদেশ থেকে দেওয়া হচ্ছে। এটার অল ফেডারেশন হিমোফিলিয়া কিছু তারা ডোনেশন দিয়েছে আমাদের বিভিন্ন এসটিসি ক্লিনিকে, বিশেষ করে ঢাকা মেডিকেল এবং অন্যান্য জায়গায়। তো এইটা অল্প বিস্তর কিছু কিছু পেশেন্টের জন্য। আমরা চাই ভবিষ্যতে এগুলো মানে সরকার যদি আরো হয়, ফ্যাক্টর তো আনবেই, ফ্যাক্টরের পাশাপাশি ভবিষ্যতেও ওই প্রোডাক্টগুলো যারা এফোর্ড করতে পারবে, বা যারা বিশেষ করে যে পেশেন্টগুলো হাই রিস্ক, তাদের ইনহিবিটর হয়ে গেছে বা তাদের ফ্যাক্টরে কাজ করবে না, হ্যাঁ, কিন্তু তারা চিকিৎসা তাদের দরকার, সেই সমস্ত পেশেন্টকে আমরা আসলে ওইটা প্রেসক্রাইব করতে পারি ভবিষ্যতে। ডক্টর আদনান হাসান মাসুদ, আপনার কাছে একটু জানতে চাই যে অনেক লিমিটেশন নিয়ে আপনারা কাজ করছেন, আমাদের অনেক রোগী আছে যারা মানে হিমোফিলিয়াতে আক্রান্ত, কিন্তু নিয়মিত তারা চিকিৎসার আওতায় আসতে পারছে না। সমস্যাগুলো আমরা কিছুটা বুঝতে পারছি যে চিকিৎসার ব্যয়বহুল একটা ব্যাপার আছে, ব্যয়ের একটা বিষয় আছে। সরকারের কাছে আপনারা কি প্রত্যাশা করেন যেন আমরা সহজভাবে এবং আরও কার্যকরভাবে এই রোগীদের কাছে সেবাগুলো পৌঁছে দিতে পারি? এই জন্য সরকার আমাদেরকে কীভাবে সহযোগিতা করতে পারে? ধন্যবাদ ডাক্তার গুলজার। আসলে আমাদের যে হিমোফিলিয়া পেশেন্ট চিকিৎসা এবং এটা যে ম্যানেজমেন্ট, এটা আসলে মাল্টিডিসিপ্লিনারি। এটা শুধু যে আমরা হিমাটোলজিস্ট, আমরা প্রাইমারি চিকিৎসক, প্রধান চিকিৎসক, কিন্তু পাশাপাশি এতে যে কমপ্লিকেশনগুলো হয়, যেমন আপনি অলরেডি উল্লেখ করেছেন, যেমন জয়েন্টের সমস্যা হয়, কারো কারো জয়েন্ট একেবারে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় এবং সে একেবারে প্যারালাইসিসের মতো হয়ে যায়, প্লাস অন্যান্য মানে বেকারত্ব বা অর্থনৈতিক সমস্যা। এগুলা যে বিষয়গুলো জয়েন্টের সমস্যার জন্য আমাদের ফিজিওথেরাপি দরকার, ফিজিক্যাল মেডিসিনের পার্ট আছে। এবং যেটা হয় শুধু পেশেন্ট নিজেরা না, পেশেন্টের গার্জিয়ানরাও একসময় খুব ডিপ্রেশনে ভোগে, এক ধরনের হতাশায় ভোগে। এটার জন্য তাদের সাইকিয়াট্রিস্টেরও এক ধরনের কাউন্সিলিং দরকার। সো এখানে শুধু আমরা হিমাটোলজিস্ট না, এটার সঙ্গে ফিজিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞরা, সাইকিয়াট্রিস্ট, তাদেরও একটু মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দরকার। এটা একটি লিমিটেশন আছে, এটা কীভাবে ইন্টিগ্রেটেড করা যায় সেটা আমাদের একটা অ্যাপ্রোচ হওয়ার একটা, আমার মনে করলে এটা হিমোফিলিয়া পেশেন্টের জন্য ভালো ম্যানেজমেন্ট হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হিমোফিলিয়া পেশেন্টের একটা বেশিরভাগ অংশই আছে অর্থনৈতিকভাবে অত্যন্ত করুণ অবস্থা থাকে বা সচ্ছল অবস্থা না। আপনারা জানি যে আমাদের হিমোফিলিয়া রোগটি ডায়াগনোস করার জন্য যে ফ্যাক্টরগুলো করা উচিত, ফ্যাক্টর 8, 9 অন্যান্য আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, এগুলো একটু ব্যয়বহুল। এবং এই পরীক্ষাগুলো সব জায়গায় অ্যাভেলেবল না, আবার ব্যয়বহুল। তা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি জানাচ্ছি যে এই পরীক্ষাগুলো যেন একটু সহজলভ্য করা হয় এবং একটু সুলভে করা হয়। আমাদের তো রেজিস্টার্ড হিমোফিলিয়ার সংখ্যা অ্যাবাউট 4,000। কিন্তু আমরা জানি এর বাইরেও অনেক হিমোফিলিয়া রোগী আছে যারা আন্ডার ডায়াগনোসিস বা ডায়াগনোস হচ্ছে না, এই ডায়াগনোসিসের আওতায় আসতেছে না, কারণ আমাদের এই কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো, রক্ত জমাবার এই ফ্যাক্টরগুলো আমরা অনেক জায়গায় অ্যাভেলেবেল না, থাকলে ব্যয়বহুল। তো সেটি মনে আমাদের একটু অ্যাভেলেবেল করা দরকার। আর যেটি সবচেয়ে বড় ব্যাপার, আমাদের হিমোফিলিয়া আমরা আগে বলেছি এটি বংশগত রোগ, এবং আমি মনে করি এটি আমাদের একটা সামাজিক একটা ট্রেডিশন। এই ধরনের কোনো বংশগত রোগ হলে এটাকে অভিশাপ মনে করা হয়। কিন্তু আমি একটা মেসেজ দিতে চাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে, যারা এই রোগে আক্রান্ত হয়েছে
সেই রোগী সহ তাদের গার্জিয়ান কোনোভাবেই অভিশপ্ত নয়। এটা একটি বংশগত রোগ, যে কোনো কারোই হতে পারে, ঠিক, এটার জন্য তারা দায়ী নয়। আমাদের সকলের উচিত তাদের প্রতি অত্যন্ত সিম্পিটাইজ হয় এবং এটার জন্য যে তারা দায়ী না, এবং তাদেরকে অন্যান্য সকল ফ্যাসিলিটিস সাপোর্ট দিয়ে তাদেরকে মানে কাউন্সিলিং করে তাদেরকে তাদের মন মানসিকতা যাতে এবং সামাজিকভাবে তাদের প্রতি সহানুভূতি থাকে, সে ব্যাপারে আমাদের সকলকে সহযোগিতা করা দরকার। এবং যে সামাজিক যে স্টিগমাটা আছে, যে বলা হয় যে তার অভিশপ্ত বা কলঙ্ক, এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে। তারা যাতে মনে করে এটা তাদের একটা যে বংশগত কারণে হয়েছে, কিন্তু তারা আমাদের মধ্যে স্বাভাবিক জীবনের দাবি রাখে, অধিকার রাখে, অন্য সমস্ত ন্যায্য যেসব জিনিস আছে সেটা পেতে পারে, পাওয়ার অধিকার রাখে, এবং এটা ঠিকমতো চিকিৎসা পেলে তারা আসলে স্বাভাবিক জীবনযাপনই করতে পারে। 3 নম্বর পয়েন্ট যেটা আছে, যে এটার মেইন চিকিৎসা আসলে যত কিছু বলি, প্রোফাইলেক্টিভ অন ডিমান্ড ক্লটিং ফ্যাক্টর বা ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 অন্যান্য ফ্যাক্টর। এটি অত্যন্ত দুঃখের বিষয়, এই ফ্যাক্টর 8গুলো আমাদের দেশে এখন অ্যাভেলেবেল না। এই পর্যন্ত যেগুলো ম্যাক্সিমাম পেয়ে থাকে রোগীরা, বাংলাদেশ হিমোফিলিয়া সোসাইটির মাধ্যমে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ফেডারেশন কিছু ডোনেশন দেয়, তার মাধ্যমে পেয়ে থাকে। সেটা খুবই আসলে অপ্রতুল। এবং মাঝে মাঝে এখন প্রেজেন্ট যে অবস্থা, মাঝে মাঝে এরকম হয় যে মার্কেটেও মানে অ্যাভেলেবেল থাকে না, রোগীরা চাইলেও পয়সা দিয়ে কিনতে পারে না। তো আমার কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি দাবি আছে। সেটি হচ্ছে, আমাদের যে ওষুধ প্রশাসন অধিদপ্তর আছে, সেটার মাননীয় ডিজি স্যার এবং পরিচালক স্যার সহ অন্যান্য সংশ্লিষ্ট যারা ওষুধ নিয়ে কাজ করে, তাদের প্রতি আমাদের সোসাইটির পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট দাবি আছে হিমোফিলিয়া রোগীদের জন্য, যাতে করে এই ফ্যাক্টর এবং ফ্যাক্টর জাতীয় ওষুধগুলো ইতিমধ্যে তালিকাভুক্ত থাকুক বা না থাকুক, এগুলোকে জরুরি ওষুধের তালিকাভুক্ত করা। কারণ এগুলো এক কথায় আমাদের মতো উন্নয়নশীল দেশের রোগীদের জন্য, যারা শুধুমাত্র রক্তপাত হলে ওষুধ নেন, তাদের জন্য অবশ্যই জরুরি ওষুধ। এবং জরুরি ওষুধ লিখে দিলে ওষুধ প্রশাসনে কী সুবিধা হবে, এই ওষুধগুলো অটোমেটিক ট্যাক্স সংক্রান্ত অনেক বিষয় অনেক সহজ হয়ে যাবে, অনেক ট্যাক্স লাগবে না। দেশে যেসব বৃহৎ ওষুধ কোম্পানি আছে, তাদেরকে এই ওষুধ আমদানিতে চাপ প্রয়োগ করা। যেমন হার্টের কিছু ওষুধ আছে, ইকোস্প্রিন, এই জাতীয় কিছু কোম্পানি, যেমন একমিন আমি বলি, তারা কিন্তু এটা খুব প্রফিটেবল না, বাট ওষুধ প্রশাসন তাদেরকে অর্ডার দিয়েছে, এটা তাদেরকে বানাতে হবে, প্রফিটেবল না হলো। তো প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে ধরনের যদি একটা দেয়, যদি প্রফিটেবল না হলেও ক্লটিং ফ্যাক্টরগুলো মানে ফ্যাক্টর 8 বা 9 অন্য ফ্যাক্টরগুলো তাদেরকে বানাতে হবে, যদি লাভজনক না হয়, মার্কেট সাইজ যদি ছোট হয়, এবং কিছুটা যদি সাবসিডি দিতে হয়, এবং প্রয়োজন হলে তারা কিছুটা সাবসিডি দিয়ে হলো তারা যাতে গভর্নমেন্টও এই সাবসিডিটা দিতে পারে, যাতে কোম্পানিগুলো আমাদের লোকালি ওষুধগুলো বানায়, প্লাস আমদানির ক্ষেত্রে যাতে নিয়ম নীতিগুলো সহজ করা হয়, সেক্ষেত্রে সহজলভ্য যাতে করে আমদানি করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। প্রিয় দর্শক, অসুখ বা রোগ মানুষের সৃষ্টির শুরু থেকেই মানুষের সাথে সাথে আছে, মানব সভ্যতাও এগিয়ে যাচ্ছে, আবার নতুন নতুন অসুখও আমাদের বা রোগও আমাদেরকে আক্রমণ করছে। তবে আমরা সভ্যতার উন্নয়নের সাথে সাথে আমরা এই রোগগুলোকে জয় করে আমরা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাব, এটি আমাদের প্রত্যয়, আমাদের চিকিৎসা বিজ্ঞানের প্রত্যয়। হিমোফিলিয়া এমন একটি রোগ, যে রোগটি আমরা যদি নিয়মিত চিকিৎসায় এবং আমরা যদি রোগটাকে সঠিক সময়ে শনাক্ত করে নিয়মিত চিকিৎসা নিতে পারি, তাহলে একজন মানুষ তার সারা জীবনই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে 8-10টি স্বাভাবিক মানুষের মতোই। হিমোফিলিয়া কোনো অভিশাপ নয়, এটি একটি রোগ মাত্র, এবং এই রোগকে জয় করে জীবনের জয়গান করা সম্ভব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।